সুপ্রভাত। বর্ণশ্রম প্রকাশনা সংস্থা থেকে আমি মুস্তাফিজ আজিম আবারও এসে গেলাম আপনাদের পরিবারে। আজকে 15ই জুন 2025। আজকে বাবা দিবস। আমরা জানি আমাদের প্রত্যেকের জীবনে বাবা একজন কেমন পুরুষ। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। এই কথাটা আমরা হয়তো বলে থাকি শিশুদের ক্ষেত্রে, যে প্রত্যেকটি শিশুর মাঝেই তার বাবা লুকিয়ে থাকেন। তার বাবার সমস্ত আচার আচরণ, সমস্ত সৎ গুণাবলীগুলো, এগুলো নিয়েই কিন্তু বড় হয় একটা শিশু এবং ভবিষ্যতে তার পাথে হয়। আজকে এই বাবা দিবসে পৃথিবীর যত বাবারা বেঁচে আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে যেসব বাবারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। আজকে এই বর্ণাশ্রম পরিবার থেকে আমরা লাইভে এসেছি বাবাদের নিয়ে কিছু আলোচনা করব, কিছু গান হবে, কিছু কবিতা আবৃত্তি হবে, তাদের স্মৃতির উদ্দেশ্যে যারা চলে গেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে কিছু কথা হবে, যারা বেঁচে আছেন তাদেরকেও শ্রদ্ধা জানানো হবে। বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার পক্ষ থেকে আমি মুস্তাফিজ আজিম আবারও আপনারা যারা লাইভে জয়েন করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং বাবা দিবসের অভিনন্দন। সেই সাথে আমি আমার পাশে ডেকে নিচ্ছি বর্ণাশ্রম প্রকাশন সংস্থার বর্তমান কর্ণধার এবং সম্পাদক শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়কে। শ্রী শুভজিৎ মুখোপাধ্যায় আমাদের সাথে জয়েন করছেন আজকের লাইভে। অনেক ধন্যবাদ, আপনাকে স্বাগত। নমস্কার নমস্কার সকলকে আমার আন্তরিক শুভকামনা। আজকে ফাদার্স ডে বা পিতৃ দিবস। আমরা আজকে কিছু কথা, কিছু কবিতা, কিছু গানের মধ্যে দিয়ে উদযাপন করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদের পাশে চাই। আপনারা যারা বর্ণাশ্রম পরিবারের সদস্যরা আছেন, যারা আজকে লাইভে জয়েন করেছেন এবং লাইভটি দেখছেন, তাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমি আনন্দের সাথে জানাচ্ছি আজকে 15ই জুন 2025, বাট ঠিক দুদিন আগে অর্থাৎ 13ই জুন 2025 এই তারিখে আমাদের একজন মহান পুরুষের জন্মদিন ছিল, যিনি হচ্ছেন আর কেউ নন, এই বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার মূল কর্ণধার, প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়। শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল 13ই জুন 2025। প্রচার বিমুখ এই মহাপুরুষ সবসময় চাইতেন যে তার জন্মদিন যেন সাড়ম্বরে কখনোই পালিত না হয়, যার কারণে আমরা হয়তো সেভাবে জানতে পারিনি। কিন্তু এটা একটি আশ্চর্যজনক কথা। দেখুন, তার ঠিক সাথে সাথেই আজকে 15ই জুন 2025, আজকের দিনে হচ্ছে বাবা দিবস। বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার এই যে পিতা, ওনার হয়তো আজকে এখানে পদক্ষেপ নেই, বাট উনি সশরীরী না থাকলেও উনি আমাদের আছেন, মনে আছেন, আমাদের সাথেই রয়েছেন। তার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। ইতিমধ্যেই আমরা লাইভ শুরু করেছি এবং লাইভে যারা জয়েন করেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমাদের বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা, আপনারা জানেন, বাংলাদেশ, ভারতবর্ষ ছাড়াও বিশ্বের 66টি দেশে বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার যারা পাঠকরা আছেন তাদের হাতে বর্ণাশ্রম প্রকাশন সংস্থা তাদের বইগুলো কিন্তু তুলে দিতে সক্ষম হয়েছে। তো আমরা চাই বিশ্বের 66টি দেশ শুধু নয়, পৃথিবীর সমস্ত আনাচে কানাচে বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার এই অনুরণ যেন সবার মধ্যে ঝংকার হয়। আমরা শুরুতেই আজকের এই লাইভে আমরা শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়ের একটি গান শুনি বাবাকে নিয়ে, এবং আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি সামনের দিকে আরো এগোবো কবিতা, গান, ছড়া, আলোচনা, সমস্ত কিছু নিয়ে। তো লাইভে যারা আছেন তাদের কমেন্টও আমরা
শেয়ার করব, তাদের সাথেও আমরা কথা বলবো। আপনারা লাইভটাকে যারাই জয়েন করছেন তারা শেয়ার করে দেবেন প্লিজ। আজকে প্রথম আমি যে গানটা করছি এটা বাবার লেখা, বাবার সুর। আমাদের কাছাকাছি মল্লিকপুর অঞ্চলে একটি আশ্রম আছেন, ঠাকুর ভজন ব্রহ্মচারী আশ্রম। ওনার জীবনী নিয়ে আমাদের প্রকাশনী থেকে একটি বইও প্রকাশিত হয়েছে। গৌতম বাবু, শ্রী গৌতম দত্ত বইটি লিখেছেন। আর বাবা ওই আশ্রমের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। মহারাজজিরা খুব ভালোবাসতেন বাবাকে। তো ভজন বাবার বাণী ওই আশ্রমের বিভিন্ন দেয়ালে দেয়ালে বিভিন্ন জায়গায় লেখা ছিল, যেরকম থাকে। সেই বাণীগুলোকে সম্বলিত করে বাবা এই গানটি লিখেছিলেন এবং ওখানকার আশ্রমের মহারাজজিরা এবং সকল সদস্যরা সাড়ম্বরে সেটাকে গ্রহণ করেছিল। এবং সেই অনুষ্ঠানেও ওখানে একটা করে অনুষ্ঠান হয়, যেটা হচ্ছে জন্মাষ্টমীর দিন, কারণ ভজন বাবারও জন্মদিনটা ওই দিন পালন হয়। তো সেই অনুষ্ঠানেও বাবা এই গানটি নিজে গলায় করেছিলেন। আপনারা এখনো ইউটিউবে চাইলে শুনতে পারবেন। আমি এখন সেই গানটি করছি। যা সত্য তাই ধর্ম, যা ধর্ম তাই সত্য, যা সত্য তাই ধর্ম, যা ধর্ম তাই সত্য। এই কথা তোমার নয়, এই কথা আমার নয়, এই কথা গুরুদেব ভজন বাবা। এই কথা তোমার নয়, এই কথা আমার নয়, এই কথা গুরুদেব ভজন বাবা। যা সত্য তাই ধর্ম, যা ধর্ম তাই সত্য। এই জীবন কতটুকু বেলা বই যায়, এই জীবন কতটুকু বেলা বই যায়। সত্যই ধর্ম তারি হোক জয়। এই কথা তোমার নয়, এই কথা আমার নয়, এই কথা গুরুদেব ভজন বাবার। যা সত্য তাই ধর্ম, যা ধর্ম তাই সত্য। তার কাজ তুমি করো তার ভুবনে, তার ভাব সর্বদা রাখিও মনে। নাম গানে প্রবৃত্তি দূরে চলে যায়, বিপদে আপদে যেন তিনি সহায়। এই কথা আমার নয়, এই কথা তোমার নয়, এই কথা গুরুদেব ভজন বাবা। যা সত্য তাই ধর্ম, যা ধর্ম তাই সত্য। নমস্কার। অসাধারণ, খুব সুন্দর গান। আমরা সত্যিকার অর্থে শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়কে আমরা জানতাম একজন সাহিত্যিক হিসাবে, প্রাবন্ধিক, গল্পকার, কিন্তু উনি গান লিখতেন, সুর করতেন। আজকে আমরা তার সেই সুর করা এবং লেখা গানটি ভজন আমরা তারই সুযোগ্য সন্তান শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়ের কণ্ঠ থেকে শুনলাম। এবং শুধু তাই নয়, শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায় গলা, গানের গলা অত্যন্ত চমৎকার ছিল। আমরা ইউটিউবে যদি তার সে গান দেখতে চাই, সার্চ করলেই দেখতে পাবো। অত্যন্ত সুরেলা কণ্ঠ এবং বাবার মতো
গলা পেয়েছেন তারই পুত্র, সুযোগ্য পুত্র শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়। আপনারা এতক্ষণ নিশ্চয়ই তার প্রমাণ পেয়ে গেছেন। আমরা কিছুটা আলোচনায় এবার আসি, তারপরে একটা কবিতা শুনবো শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা কবিতা। আমি শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়কে তার বাবাকে নিয়ে ছোটবেলার কোনো স্মৃতি আছে কিনা সেটা নিয়ে, স্মৃতি তো অবশ্যই আছে, সেটা নিয়ে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। বাবাকে নিয়ে বলতে শুরু করলে সারাদিন কেটে যাবে, তাও বোধহয় কম পড়বে। তাও বলি, বাবা যখন চাকরিজীবী, লেখালেখি চলছে কিন্তু তার সত্ত্বেও তিনি চাকরি করতেন, তখনও গানের প্রতি, লেখার প্রতি নিষ্ঠা কাকে বলে সেটা দেখা উচিত। সকালবেলা বাবার অফিস ছিল, ভোর 7:23 ট্রেন ধরে বাবাকে বেরোতে হতো, কিন্তু বাবা ভোরবেলা উঠে সমস্ত কাজকর্ম মিটিয়ে 10 মিনিট হলেও তিনি গানে বসে গান করে চর্চা করে তারপর কিন্তু তিনি অফিসে বেরোতেন। এটা আমার চোখে দেখা। আবার ফিরতেন যখন 5:30 6টা, তারপরেও একটা টাইম ছিল যখন তিনি লেখালেখি করবেন। ওই সময় আমাদের একটু অসুবিধা হতো, সেই মানে আমার বিশেষ করে অসুবিধা হতো, কারণ ওই সময় এসে বিকালবেলার পড়াগুলো ধরতো। সকালবেলা যাওয়ার সময় যে পড়াগুলো দিয়ে যেতেন সেগুলো বলতো আমি যখন লিখতে বসবো তখন কিন্তু আমি পড়াগুলো ধরবো। তো ঠিক আছে, আমরা সেই অনুযায়ী তৈরি করে রাখতাম সবকিছু। তারপর আস্তে আস্তে যখন বর্তমান থেকে শুরু করে বিভিন্ন পত্র পত্রিকায় লিখছেন, তখনও চাকরি করতে করতেই করেছেন। পরবর্তীকালে যখন পুরোপুরি সাহিত্য জগতে এসে গেলেন, তখন বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে যুক্ত হলেন, বিভিন্ন সম্পাদকীয়, উত্তর সম্পাদকীয় এগুলো লিখতে শুরু করলেন বিভিন্ন পত্র পত্রিকায়। প্রচুর পত্রিকাতে উত্তর সম্পাদকীয় লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, এবং বাবার লেখা প্রবন্ধ আজও প্রাসঙ্গিক। কিছু প্রবন্ধ যেগুলো প্রকাশিত হয়েছিল, কিছু রাজনৈতিক বলুন, কিছু সামাজিক বলুন, কিছু ধর্মীয় প্রবন্ধ, সেগুলো আজও প্রাসঙ্গিক, এবং সেগুলোকে নিয়ে আমার একটা সংকলন করার ইচ্ছা আছে। যেহেতু এটা বাবার একটা ইচ্ছা ছিল যে বাবার গল্পগুলো নিয়ে যেমন পরপর অনেকগুলো বই রয়েছে, প্রবন্ধ নিয়ে একটা করার ইচ্ছা ছিল, প্রচুর লেখা আছে। তো সেগুলোকে দেখা যাক, যদি পরবর্তীকালে আমি করতে পারি, আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, আপনারা পড়বেন, দেখবেন, মূল্যায়ন করবেন কেমন লাগে। আপাতত আমি দাদাকে বলবো একটি কবিতা বাবার লেখা পড়ে শোনাতে। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এত মহান একজন ব্যক্তির লেখা কবিতা আজকে পাঠ করব। সেই সাথে আমি আগে একটু জানিয়ে রাখি, আচ্ছা, আজকে বাবা দিবস, আমরা বাবাদের নিয়ে কথা বলছি, কিন্তু বাবার সাথে সাথে আরেকজন যার অনুপ্রেরণা থাকে, মা। আজকে শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়ের মা এবং শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের সহধর্মিণী আছেন শ্রীমতী সৌমিত্রা মুখোপাধ্যায়। তারও অবদান কিন্তু কম না। আজকে ক্যামেরার ওপাশ থেকে হয়তো উনি আমাদের দেখছেন, লাইভটাও হয়তো দেখছেন, তাকেও আমরা এই বাবা দিবসে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং সেই শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা একটি কবিতা এখন আবৃত্তি করছি। আরো 2-3টা কবিতা পরপর আবৃত্তি করব পরে। এখন আমি প্রথম একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম বসেক আমার বসেক, লিখেছেন ফাল্গুনী মুখোপাধ্যায়। বসেক আমার নতুন করে বেঁচে ওঠার গান, বসেক আমার কবিগুরুর গানে স্রোতে স্নান, আমার বসেক তপ্ত নিধাক দারুণ অগ্নিবাণ, আমার বসেক আকুল বিকুল মন করা আনচান। বসেক আমার নতুন বছর, শুরুর নতুন দিন, বসেক আমার এগিয়ে চলার জীবন ভরা দিন। আমার বসেক সারা জীবন দেয় যে গো হাতছানি, আমার বসেক গোপন কথা কেবল কানাকানি। বসেক আমার হারিয়ে যাওয়া অচিন পাখির খোঁজ,
বসে কামার গাজন শেষে হালখাতা আর বহুজ। আমার বসে গাইতে জানে নানা ঋতুর গান, আমার বসে বাইতে জানে উজান ভাটি গান। বসে কামার 6টি ঋতুর আবাহনের দুটি, বসে কামার আশার আশা নতুন অনুভূতি। আমার বসে এগিয়ে চলার অনন্ত হাতছানি, আমার বসে শুদ্ধ বুদ্ধ আনে শান্তির বাণী। ধন্যবাদ। শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের বেশ কয়েকটা কবিতা আছে আমার হাতে এখন, কিন্তু সবগুলো তো আর পড়া সম্ভব হয় না সময় স্বল্পতার কারণে। হয়তো আস্তে আস্তে আমরা পরের কখনো কোনো লাইভে এলে তখন আবার আপনাদেরকে শোনাবো। আজকে হয়তো 2-3টা কবিতা বা ছড়া আমরা আস্তে আস্তে শোনাবো, কিন্তু প্রতিটি কবিতা ছড়া যাই দেখছি মন কেড়ে নিচ্ছে, মনে হয় যেন সবগুলোই আপনাদেরকে শোনাই। তো যাই হোক, আমাদের মাঝে আজকে যেসব বাবারা নেই, শুরুতেই বলেছিলাম তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আজকে শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায় নেই। বাবাদের নিয়ে আমি যদি কিছু বলতে চাই, আমার বাবাকে নিয়ে যদি বলি, আমার বাবা এখনো বেঁচে আছেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন তার দীর্ঘায়ু হয়। তাকে নিয়েও আমার অনেক ছোটবেলার স্মৃতি আছে। আমার মনে আছে খুব ছোটবেলায় একবার মেলায় গিয়েছিলাম বাবার কাঁধে চড়ে। তখন ফেরার সময় প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, মানে ঝড় বৃষ্টি হওয়ার আগে যে বাস টাস পরে বজ্রপাত হয়। আমি বাবাকে খুব জোরে আঁকড়ে ধরেছিলাম এবং বাবা আমাকে সাহস দিচ্ছিলেন। কেন জানি আজকে এখন পর্যন্ত এই বয়স অবধি সেই কথাগুলো বলতে পারি না। আর বাবার কাছে যত আবদার, যত নালিশ, সমস্ত কিছুই এখন মনে পড়ে। আজকে আমাদের সন্তানরা আমাদের কাছে আশ্রয় চায়, আমাদের কাছে আবদার করে। আমরা হয়তো সবকিছুই মেটাতে পারি, আবার কিছু হয়তো পারি না, কিন্তু প্রতি মুহূর্তে বাবাদের সেই অনুপ্রেরণাগুলো আমাদেরকে কিন্তু আমাদের সন্তানদেরকে পরিচালিত করার জন্য অনুপ্রাণিত করে। আমি শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়কে সাহিত্য নিয়ে তার যে অভিজ্ঞতা বাবার সাথে, সেটা নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে বাবারা সব বাবারাই তাদের ছেলে মেয়ের কাছে কিন্তু হিরো। তারা ভাবে আমার বাবা, হ্যাঁ হ্যালো, তারা ভাবে যে আমার বাবা যেটা জানে তার থেকে আর বড় কিছু হয় না। হ্যালো, আচ্ছা একটু কথা বলুন, আমি একটু সেটআপটা দিচ্ছি। মাইক্রোফোনের একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আমরা টিউনিংটা করে নিই। যেটা বলছিলাম, আজকে এই বিশ্ব বাবা দিবসে আমরা প্রত্যেকের জীবনেই আমাদের বাবাদের যে ভূমিকা আছে, সেই ভূমিকাটা সত্যি অনস্বীকার্য। কারণ জীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাবারা যে পরিমাণ সহায়তা আমাদেরকে করে থাকেন, যে সাপোর্টটা দিয়ে থাকেন, যে সাহস দিয়ে থাকেন, সেটা হয়তো জীবনের শুরুতে খুব রুড় মনে হয়, অনেক সময় মনে হয় খুব কঠিন, কিন্তু আলটিমেটলি একটা স্তর পার হবার পরে তখন মনে হয় যে বাবার এই আশ্রয়টি অত্যন্ত জরুরি ছিল। না হলে আজকে সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ পাইলট, তাদের প্রত্যেকের এই প্রতিষ্ঠার পেছনে তাদের বাবা একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। আমরা যারা বাবাকে এখনো আমাদের জীবনে পেয়েছি এবং যারা আছেন যাদের মাঝে তাদের বাবারা, তারা অবশ্যই এর যত্ন করবেন, এই সময়টাকে শ্রদ্ধা করবেন। তাহলে দেখবেন
সময়টাও আপনাকে অনেক কিছু ফিরিয়ে দেবে। যেটা বলছিলাম আমরা সাহিত্য নিয়ে, সেই শুভজিৎ মুখোপাধ্যায় বাবাদের ভূমিকা এবং তার বাবার ভূমিকা, সেই কথায় সেই আলোচনায় আবার আমরা ফিরে যাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে ছোটবেলা থেকে শুরু করে বড়বেলা পর্যন্ত সব সময় সব বাবারা তার ছেলে মেয়ের কাছে কিন্তু হিরো, এবং তারা ভাবে যে না, আমার বাবা যেটা বলেছে সেটাই ঠিক। তো এই ধরনের কিছু ভরসা যোগ্যতার জায়গা কিন্তু বাবারা তৈরি করে রাখেন, যাতে কোনো রকম কোনো সমস্যা হলে, কোনো রকম কোনো সমস্যা আসার সম্ভাবনা হলেও তারা সেটা ফ্রিলি আলোচনা করতে পারে এবং সেটা মিটিয়ে নিতে পারে। আমার সাথে আমার বাবার সম্পর্ক এরকমই ছিল, খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সমস্ত কিছু আমরা আলোচনা করতাম। এবং এই সাহিত্য জগতে যে বলছেন সাহিত্য, আমি তো অ্যাকচুয়ালি সাহিত্য জগতের লোক নই হিসেব মতো। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছি, কিন্তু আমি সাহিত্যের ছোঁয়া পেয়েছি প্রথম থেকে বাবার কাছে। ছোটবেলা আমি এমনি সময় দাদাকে আপনাকে গল্প করেছি যে যখন শুতে যেতাম রাত্রেবেলা, তখন বাবা একটা নিয়ম করেছিলেন যে রামায়ণ মহাভারত হতো আগে, আমরা তো দেখতাম না, মন দিয়ে ছোট ছিলাম, কিন্তু বাবা বলতো যে রোজ আধ ঘন্টা করে আমি সিরিয়ালের মতো করে গল্প শোনাবো, রামায়ণের মহাভারতের আধ ঘন্টা আধ ঘন্টা শুনতে শুনতে ঘুমোতে হবে। এবং শুধু তাই নয়, সেটা পরের দিনে আমাকে হিন্ট ধরিয়ে দিতে হবে যে কোথা থেকে শেষ করেছিল, আবার তার পরের দিন বলবে। মানে গল্পের ছলে গল্প শোনাও হতো, ঘুমও এসে যেত, এদিকে কিছু নীতিশিক্ষা, কিছু ভালো ভালো চিন্তা ভাবনাও মাথার মধ্যে গেঁথে দেওয়া হতো। এটা বরাবর ছোট থেকে বাবা করেছে। যখন লেখালেখির দুনিয়ায় বাবা প্রচুর দিকে লেখালেখি করছেন, তখন অনেক আমার যখন কম্পিউটারের দিকটা, বাংলা টাইপিং এর দিকটা যখন আমি শিখলাম, তারপর বাবা বললেন কি যে আমি সব তো আর সম্ভব নয় এত হাতে লেখা, আমি বলবো তুই লিখে দে। তো সেই রকম ভাবে আমি লিখতাম। কখনো কোনো কিছু বাংলা ভাষা এমন ইউজ হতো যার মানে হয়তো আমি জানি না, আমি বললাম এটার মানেটা কি, বাবা কখনো কখনো বলে দিত, কখনো কখনো বলতো পুরো সেন্টেন্সটা পড়ে বলতো কি মানে হয় হতে পারে। তো সেখান থেকে আমারও চিন্তা ভাবনাটা গ্রো করতে থাকলো যে হ্যাঁ, এটার মানে কি এটা হতে পারে, বাবা কাছাকাছি গেছিস, এটার মানে আসলে এই। তো এইভাবে ভাষা শিক্ষা, এইভাবে চিন্তা ভাবনার বিকাশ করা, এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করা, শেখা। আর ভাষার যত দখল থাকবে তত যে কোনো সাহিত্য জগতে, কবিতা হোক, গল্প হোক, প্রবন্ধ হোক, সেইগুলোতে এগোনো যাবে, এটা সবাই জানেন আপনারা। তো সেই ক্ষেত্রে কিছু কিছু আমাদের বাড়ি থেকেই এই অনুপ্রেরণাগুলো ঢুকে থাকে রক্তের মধ্যে। তো সেইগুলো প্রথম থেকেই আমরা এইভাবে গ্রো করে বড় হয়েছি। আর শেষ সময় পর্যন্ত বাবা আর আমি যখন কাজে বসতাম, সেই ঘরে মাও ঢুকতেন না, কারণ জানি এরা এখন অন্য জগতের লোক, এরা এখন কথা বললে বুঝবে না। হয়তো মা বলে গেল যে এই আনতে হবে বা কিছু, কিন্তু যখন কাজ হয়ে আমরা বেরোলাম, আমরা কিন্তু সব ভুলে গেছি, কিছুই মনে নেই তখন। অতএব মা বুঝে গেছিলেন যে ওই সময় বলে লাভ নেই, বরঞ্চ মিটে যাক তারপর বলবো। এইভাবে চলতো। আর বাবার যত সাহিত্য সভায় বাবাকে ডেকে নিয়ে যাওয়া হতো, আমি অনেক অনেক সাহিত্য সভায় বাবার সাথে গেছি। কখনো কখনো বাবার সাথে গিয়ে সেখানে নাইট স্টে করেছি। আমরা বিভিন্ন জায়গায় এরকম গেছি। আসানসোলের একটা ফ্যামিলি এতে শিশিরের শব্দ পত্রিকার তরফ থেকে বাবাকে যখন আহ্বান করা হতো, ওনারা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড মতো হয়ে গেছিলেন, এখনো আছেন। তাদের বাড়িতে গিয়ে আমরা প্রায় 2-3 দিন করে কাটিয়ে আসতাম, এবং ওরা আন্তরিকতার সাথে বাবা ওনাকে বোন বলতেন, আর উনি দাদা বলতেন, ভাইফোঁটা পর্যন্ত করেছিলেন। তো এই সাহিত্য পরিবারটাই আমাদের পরিবার, বুঝলেন তো। কারণ আসল আত্মীয় স্বজন এইগুলো আছে, থাক, এগুলোর কোনো প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু সাহিত্য পরিবারটা যে কত বড় একটা পরিবার হতে পারে, এটা আমার নিজের চোখে দেখা। এবং আজও যে বর্ণাশ্রম পরিবার, আমি যে কথাটা বারবার বলি বর্ণাশ্রম পরিবার, এইটা কিন্তু জাস্ট মুখের কথা নয়। আপনারা সকলে যারা বর্ণাশ্রমের সদস্য, প্রত্যেকে কিন্তু আমাদের পরিবার। এবং প্রত্যেকে, এই আমার গত সপ্তাহ থেকে প্রচন্ড শরীর খারাপ হয়েছিল। আমার শরীর খারাপ হওয়াতে কত লোক যে আমাকে ফোন করে পরে জিজ্ঞেস করেছে, যারা ফোনে পায়নি পরে যখন ফোনে পেয়েছে, কতজন যে জিজ্ঞেস করেছে তার ঠিক নেই।
তো এই ধরনের সম্পর্কটা আত্মিক সম্পর্ক, বুঝলেন তো? এগুলো হচ্ছে বোধহয় কোনো কিছুর বিনিময়ে কেনা যায় না, কোনো কিছু বিনিময়ে পাওয়া যায় না। এগুলো আন্তরিকতা ভেতর থেকে আসে। আমরাও যেমন তাদেরকে অন্তর থেকে ভালোবাসি, তারাও আমাদেরকে অন্তর থেকেই ভালোবাসে। এইভাবে চলছে। অনেক ধন্যবাদ। আমরা সাহিত্য সাধনায় স্পেসিফিক্যালি বর্ণাশ্রম পরিবারের যিনি কর্ণধার ছিলেন শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়, তার যা অনুপ্রেরণা আমরা শুনলাম। আমরা প্রত্যেকটি মানুষ তার জীবনে বাবাদের যে ভূমিকা, সেটা নিয়ে অবশ্যই তাদের কিছু স্মরণীয় বরণীয় কিছু ঘটনা হয়তো আছে। আমি যেটা বলছিলাম যে বাবাদের নিয়ে আরেকটি কবিতা আমি এখন আপনাদেরকে শোনাবো। সেটা অ্যাকচুয়ালি আমার নিজের লেখা, খুব বেশি দিন আগের নয়, কয়েকদিন আগে আমি লিখেছি। আমি একটু এটা শোনাই, তারপরে আমি শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের একটি লেখা ছড়া আপনাদেরকে শোনাবো। বাবার তখন বয়স হয়তো 32, লোমশ বুকে খেলতাম আমি স্নেহাশিস। বাবার বুকের ছাতিও তখন 36, তাগড়া মুঠিতে আগলে নিত অহর্নিশ। চওড়া কাঁধে তুলে নিয়ে যেত মেলায়, কত কি আবদার মেটাতো বেলা অবেলায়। চওড়া গোফের আড়ালে বাবার হাসি, ঝিকঝিকে দাঁত অভয় বলতো ভালোবাসি। বাবার গল্প রাতে ঘুম জড়ানো চোখে, মনে পড়ে অজানা ভূত প্রেত অলক্ষে। বাবার গায়ের ঘাম জড়ানো মিষ্টি গন্ধ, অনুভবে আজও শরীর করে চোখ বন্ধ। বাবার কাছে শত বায়না আর শত আবদার, মিটত সকল আশা যত ছিল আমার। বাবা যেন এক ম্যাজিশিয়ান জীবনে আমার, আজও ভুলিনি তার শত ম্যাজিকের আধার। বাবা তুমি কত দূর ভুলিনি তোমায়, ছোট্ট খোকা আজও বসে তোমার সেই ম্যাজিকের অপেক্ষায়। এটা ছিল, ধন্যবাদ, এটা ছিল বাবা দিবসের জন্য স্পেসিফিকলি আমার একটি লেখা কবিতা। আপনাদের ভালো লাগলে আমি ধন্য হব। শুভজিৎ মুখোপাধ্যায় আমাদের বর্ণাশ্রম পরিবারের বর্তমান সম্পাদক, উনি কবিতাটা শুনে আমার ভালো লেগেছে, শুনে আমারও ভালো লাগলো। শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা একটি ছড়া আপনাদেরকে শোনাই। এটা হচ্ছে দুটি সুর। আমার কাছে এর আগে ছড়াটা আমি দুলান শুনেছিলাম, খুব ভালো লেগেছিল। দুটি সুর, এই ছড়াটি আপনাদের আজকে বাবা দিবসে আমি শোনাচ্ছি। ফেরিওয়ালা ফেরি করে গলিতে গলিতে, বৈষ্ণবী গান গায় চলিতে চলিতে। ফেরিওয়ালা হাঁক দেয় চাই ফিতে আয় না, বৈষ্ণবী গান গায় কে যাবি রে আয় না। ফেরিওয়ালা বলে হেঁকে সস্তায় কিনে নাও, বৈষ্ণবী বলে গানে মানুষের চিনে নাও। ফেরিওয়ালা বলে তোমরা কে নেবে কি কিনে গো, বৈষ্ণবী বলে আমরা বাধা তারি ঋণে গো। অসাধারণ একটি ছড়া। আজকে আপনারা যারা লাইভে আছেন, যারা জয়েন করেছেন, আপনারা কমেন্ট করুন। কমেন্ট করলে কিন্তু আমরা আপনাদের কমেন্টকে অবশ্যই রিপ্লাই করব। আমি ইতিমধ্যে এখানে জাস্ট একটু ঘুরিয়ে দিলে বুঝতে পারবো। ইতিমধ্যে আমরা কয়েকজনের কমেন্ট পেয়েছি, আমি নামগুলো বলছি। হ্যাঁ, শুরু থেকে বলছি। এখানে আমরা সুমিত্রা মুখার্জি, এই বর্ণাশ্রম পরিবারের কর্ণধার শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের সহধর্মিনী, উনি রিয়াক্ট দিয়েছেন, অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট খুকুমণি লিখেছেন নাইস, অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট খুকুমণি বর্ণাশ্রম পরিবারের একজন অন্যতম সদস্য। তার কিন্তু এবারে একটি কবিতার বই বেরিয়েছিল, খুকুমণির কলমে আবুল তাবুল। অসাধারণ সেই বই এবং তার কবিতাগুলো লিখেছে নাইস। গুড মর্নিং দাদা, আচ্ছা গুড মর্নিং জানিয়েছে শুভজিৎ দাকে, লিখেছে অসাধারণ। এরপরে কমেন্ট হচ্ছে, এটা ক্লোজ।
এটা বন্ধ করো। আচ্ছা, এরপরে হচ্ছে খুব সুন্দর অর্থাতুন রহমান। ধন্যবাদ অর্থাতুন রহমান অর্থাকে মুস্তাফিজ। অর্থাৎ আমি কয়েকটা হাইলাইট করেছিলাম, কয়েকজন মেনশন দিয়েছিলাম। এরপরে আছে খোকা বাবু অর্থাৎ আরিশ রহমান, ও লিখেছে নাইস, ধন্যবাদ। টিঙ্কু দাস আমি মেনশন দিয়েছিলাম, শেয়ার করা যুক্ত হলাম দাদা, শেয়ার করে যুক্ত হলাম দাদা, অনেক ধন্যবাদ টিঙ্কু দাসকে। অসাধারণ লাগলো কবিতা, ধন্যবাদ। আমরা সামনে আরো কয়েকটা কবিতা পাঠ করব, সেই সাথে আমরা শুভদীপ যার কয়েকটা গান আপনাদেরকে শোনাবো। অর্থাতুন রহমান অর্থা লিখছে দারুণ ছড়া, হ্যাঁ ধন্যবাদ, আসলে খুব সুন্দর ছড়া। টিঙ্কু দাস লিখেছে বাহ খুব সুন্দর, অনেক সুন্দর, ধন্যবাদ। আমরা অনুরোধ করব আপনারা যারা লাইভে যুক্ত আছেন তারা লাইভটিকে শেয়ার করে দেবেন, এবং আপনারা আপনাদের বাবাদের নিয়ে যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে এক লাইনে আমাদের সাথে জয়েন করতে পারেন, আপনাদের অভিজ্ঞতাগুলোকে জানিয়ে। আমরা শুভজিৎ দার কণ্ঠ থেকে আরেকটি গান শুনে নিই, ঠিক আছে? শুভজিৎ দার কণ্ঠ থেকে আমরা আরেকটি গান শুনে নেব। এই গানটি লোকনাথ ব্রহ্মচারীর ওপর লেখা, বাবারই লেখা, বাবারই সুর। এই জীবনে এই জন্মে রনে বনে রনে বনে আছো প্রভু সবার শনে, অলোক বিহারী লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী বাবা, লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী। এই জীবনে এই জন্মে রনে বনে রনে বনে আছো প্রভু সবার শনে, অলোক বিহারী লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী। তোমার নামে পার হয়ে যায় সংসার রণভূমি, মনে মনে মনের কোণে আছো প্রভু তুমি, মনে মনে মনের কোণে আছো প্রভু তুমি। ভুলিয়ে দিলে হিংসা কলুষ করলে সদাচারী, ভুলিয়ে দিলে হিংসা কলুষ করলে সদাচারী, অলোক বিহারী লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী বাবা, লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী। মন্ত্র শিষ্য নই গোমরা তোমায় গুরু মানি, মন্ত্র শিষ্য নই গোমরা তোমায় গুরু মানি, পরাতে চাই তোমার গলায় ভাবের মালা খানি। মন্ত্র শিষ্য নই গোমরা তোমায় গুরু মানি, পরাতে চাই তোমার গলায় ভাবের মালা খানি। জল জঙ্গল এক হয়ে যায় তোমায় সরি যদি, জল জঙ্গল এক হয়ে যায় তোমায় সরি যদি, সাথের সাথী হয়ে থাকো তুমি নিরবধি বাবা, সাথের সাথী হয়ে থাকো তুমি নিরবধি। কত লীলাই দেখব তোমার লীলা বিহারী, কত লীলাই দেখব তোমার লীলা বিহারী, অলোক বিহারী লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী বাবা, লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী। এই জীবনে এই জন্মে রনে বনে রনে বনে আছো প্রভু সবার শনে, অলোক বিহারী লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী বাবা, লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী। নমস্কার।
অনেক ধন্যবাদ শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়কে। আমি আজকে বাবা দিবসে আপনাদেরকে, যারা এখন যুক্ত হয়েছেন লাইভে অনেকেই আছেন আমি দেখতে পাচ্ছি, তাদেরকে আবারও সাদর সম্ভাষণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এটাও জানিয়ে দিচ্ছি বাবা দিবসের জন্য যে আজকে 15ই জুন 2025 বিশ্ব বাবা দিবস। তার ঠিক দুদিন আগেই অর্থাৎ 13ই জুন তারিখে আমাদের এই বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার যিনি মূল কর্ণধার সম্পাদক ছিলেন শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল। আমরা তার উনি হয়তো আজকে আমাদের মাঝে সরাসরি নেই, কিন্তু তাকে আমরা সবসময় আমাদের মাঝেই খুঁজে ফিরি এই সাহিত্যের মাধ্যমে, এই সাহিত্য চর্চার মাধ্যমে, এবং স্পেশালি আজকে বাবা দিবসেও তাকে আমরা স্মরণ করছি শ্রদ্ধা করে। সেই সাথে স্মরণ করছি গত 2-3 দিন আগে আহমেদাবাদে একটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে একটি বোয়িং বিমান ওখানে ক্র্যাশ করেছিল। আমার কাছে খুব খারাপ লেগেছিল, কারণ ওখানে একজন বাবা ছিলেন যিনি লন্ডনে থাকতেন দীর্ঘদিন, প্রায় 6-7 বছর ছিলেন। তারপরে দেশে আসেন এবং এসে তার পরিবারকে নিয়ে, তার 3টি ছেলে মেয়ে ছিল, 2টি যমজ এবং আরেকটা বাচ্চা ছিল, মোট 3টি বাচ্চা এবং ওয়াইফকে নিয়ে তারা পার্মানেন্টলি লন্ডনে সেটেল হওয়ার জন্য ফিরে যাচ্ছিলেন। দুঃখিত। তো সেই বাবা প্লেনে টেক অফ করার আগে একটা লাস্ট সেলফি নিয়েছিল তার পরিবারদেরকে নিয়ে, যে তারা পার্মানেন্টলি চলে যাচ্ছে লন্ডনে, সেখানে তারা একটা নতুন সুখের, একটা নতুন জীবনের আশায়। অথচ বোয়িং বিমানটি টেক অফ করার প্রায় 15 থেকে 19 মিনিট পরেই সেটি ক্র্যাশ করে এবং উনি সহ প্রায় 242 জন লোক, প্যাসেঞ্জার যারা ছিলেন বোয়িং বিমানে, সবাই কিন্তু পরলোক গমন করেন। এটি খুবই আনফরচুনেট। আজকে এই বিশ্ব বাবা দিবসে আমরা গত 2-3 দিন আগে ঘটে যাওয়া আহমেদাবাদের সেই দুঃখজনক ঘটনার জন্য আমরা যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি, এবং সেই সাথে যারা আহত হয়েছেন, হয়তো 1-2 জন আহত হয়েছেন, কারণ এই প্লেনটি একটা হোস্টেলে, মেডিকেল হোস্টেলে সেখানে ক্র্যাশ করে, সেখানে যারা ছিলেন তারাও আহত হয়েছেন অনেকে। তাদের আমরা সুস্থতা কামনা করছি, ভবিষ্যতে এমন যেন দুর্ঘটনা না ঘটে সেই কামনা করছি। বিশ্ব বাবা দিবসে আমরা এতক্ষণ অনেক আলোচনা শুনলাম। আমি এখন একটা কবিতা পাঠ করছি, ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা। তার আগে আমি অনুরোধ করবো যারা লাইভে আছেন আপনারা কাইন্ডলি লাইভটাকে শেয়ার করবেন, কারণ আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের বিশ্বে প্রায় 66 দেশে, ভারত বাংলাদেশ সহ প্রায় 66 দেশে কিন্তু বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা তাদের প্রত্যেকটি পাঠকের হাতে তাদের লেখা প্রকাশিত বইগুলো কিন্তু তুলে দিতে সক্ষম হয়েছে। এই জন্য আমরা শুভজিৎ মুখোপাধ্যায়কে, বর্তমান কর্ণধার এবং সম্পাদক, তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই এই লাইভের মাধ্যমে পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে সমস্ত পাঠকরা বর্ণাশ্রম পরিবারের সাথে যুক্ত হোক। কবিতার নাম নালিশ, লিখেছেন ফাল্গুনী মুখোপাধ্যায়। অনেক বাধা মেনে আমায় চলতে যে হয় রোজ, তোমরা কি ভাই কেউ কখনো করেছো তার খোঁজ? আজকে আমি লজ্জা ভুলে বলছে অনেক দুঃখে, মা বলেছে মরেই যাবি সর্দি জ্বরে ভুগে। দোষ কি ছিল আমার বলো, হঠাৎ খেলায় ভুলে মাফলার আর মাথায় টুপি ফেলেছিলাম খুলে। তাইতে আমায় মা মেরেছে, বন্ধ হলো খেলা। আবার কেন বাবার কাছে নালিশ রাতের বেলা। মা মেরেছে তাইতে আমার রাগ হয়েছে জানি, তাই বলে মা বলবে কেন মরেই যাব আমি। মরতে বুঝি ভালো লাগে, সত্যি বলো কারো। মরতে আমায় বলো না মা, না হয় ধোকা মারো। খুব সুন্দর। এখানে বাবা দিবসে আমরা বাবার কাছে আবদার এবং আশ্রয়, পাশাপাশি মায়ের প্রতি ভালোবাসা, দুটোই কিন্তু আমরা একই সাথে পেয়ে গেছি।
আমি সেই শুভজিৎ মুখোপাধ্যায়কে অনুরোধ করব বাবা দিবসের তার বাবা এবং মা দুজনের অনুপ্রেরণা তার জীবনে কতটুকু, এটা নিয়ে কিছু বলার জন্য। বাবা এবং মা দুজনের অবদান আমার জীবনে প্রচুর প্রচুর, সে বলে শেষ করা যাবে না। আর এই দুজনের অনুপ্রেরণা না থাকলে আমি কতদূর কি করতে পারতাম সেটা তার মধ্যে সংশয় আছে। কারণ আমার বাবা মা কখনো আমাকে পড়াশোনা নিয়ে বলুন বা কোনো কিছু অ্যাক্টিভিটিসের জন্য জোর করেনি। আমি গান করা থেকে শুরু করে সব আমার কিন্তু যেগুলো ভালো লাগে সেই ভালো লাগা থেকে সেগুলো বলেছিলাম, এবং বাড়ির লোকে কিন্তু এক কথায় সমর্থন করেছে। কখনো কোনো প্রেশারাইজ করা হয়নি যে না এইটাতে উন্নতি নেই, এটা করবি না, এই যেমন আজকাল হয় সায়েন্স নিতে হবে, আর্টস দরকার নেই, ইত্যাদি ইত্যাদি। আমায় কিন্তু কখনো কোনো রকম প্রেশারাইজ করা হয়নি। আমি একসময় চাকরি করতাম, সেই চাকরি জীবনেও অনেক উত্থান পতন তো গেছে, সেই সময়েও বাবা সব সময় আমার পাশে ছিল। বাবা বলতো সম্মান আগে, চাকরি পরে, তোমার যেখানে সম্মান নেই সেখানে তুমি যাবে না। তো সেই রকম বিভিন্ন সময়ে একদম কি বলবো, নিরেট পাথরের মতো আমার পাশে ছিল আমার পরিবার। আমার মা যেমন আমার পাশে ছিল, আছে, বাবাও ছিল, বাবাও এখনো আছে, আমি ফিল করি। কারণ বাবার তৈরি করা বর্ণাশ্রম প্রকাশন সংস্থা নিজে হাতে, আমাদের এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে। 2015 সালের 26শে জানুয়ারি আমার ঠাকুরদাদার জন্মদিন। সেই জন্মদিন মানে 26শে জানুয়ারি ঠাকুরদাদার জন্মদিন ছিল। সেই জন্মদিনের দিন বাবা বর্ণাশ্রম প্রতিষ্ঠা করেন। নর্মালি কোনো আমরা যে বাড়িতে আগে তখন থাকতাম সেই বাড়ির ছাদে মোটামুটি 10-15 জন মতো, ম্যাক্সিমাম 20 জন হবে, সেরকম কবি সাহিত্যিক এসেছিলেন বাবার ডাকে। সেখানে একটা সাহিত্য সভা অনুষ্ঠান হয়েছিল, এবং সেইখানে বাবা অ্যানাউন্সমেন্ট করেন যে আমি এরকম একটা প্রতিষ্ঠা করতে চলেছি, আপনারা যদি কেউ আপনার বই প্রকাশ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার কারণ বাবা নিজের জীবনে দেখেছিলেন যখন বই করতে গেছেন বিভিন্ন জায়গায়, বাবার তো অনেক ধরনের অনেক জায়গা থেকে বই প্রকাশিত হয়েছে, কিন্তু এমন এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যাতে বাবা দেখলো যে না, এটা ঠিক নয়, ঠিক হচ্ছে না, এদের আমাদের সঙ্গেই যদি অনেক এই ধরনের ব্যবহার করা হয় তাহলে নতুনদের কি অবস্থা, নতুনদের তো আরো অবস্থা খারাপ। তাদের সঙ্গে বসিয়ে দুটো কথা, ভালো মুখে কথা পর্যন্ত আজকাল লোকে বলে না, মানে তখন। সেই জন্য তাদের বাঁচানোর জন্য একটা কিছু করতে হবে। সেটাতেও আমি আর বাবা যখন এই প্ল্যানটা আমাকে বললো, আমি বললাম যে চলো, অসুবিধা নেই। আমরা তখন বিভিন্ন জায়গায় ঘুরলাম, ঘুরে ঘুরে ইনফরমেশন, আমরাও তো এই ব্যাপারটা জানতাম না। আমি কম্পিউটারের দিকটা সামনে দিতে পারবো, কিন্তু তারপর সেটা তো আমরা পারবো না। তো সেই ব্যাপারটা অনেক আমরা খোঁজাখুঁজি করে দুজনে মিলে সেটেল করে 26শে জানুয়ারি বাবা আনুষ্ঠানিকভাবে, এবং আমাদের সবার সাথে তার আগে আলোচনা করেছিল, বাবা আমি মা তিনজনে মিলে বসে আমরা আলোচনা করেছিলাম যে এরকম একটা করলে হয়। তো বাবা বলেছিল, আমরা সবাই বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো সেইভাবে আমাদের জিনিসটা শুরু হয়েছিল। তারপর 5 বছর মানে 2015 থেকে 2020 বাবা নিজে হাতে সামলেছেন। আমি ছিলাম বাবার ডান হাত বলতে পারি, অ্যাসিস্ট্যান্ট। তারপর 2020 পর থেকে বাবা যখন নভেম্বরে চলে গেলেন, তারপর তো আমি একটা বিশাল সমুদ্রের মধ্যে পড়ে গেলাম, দুদিকেই, মানে সামাজিক দিক থেকে, সাংসারিক দিক থেকে, এবং আমাদের বর্ণাশ্রমের দিক থেকে। কিন্তু না, বাবা আমাকে যেটা বলে গেছিলেন যে যেভাবে কাজ হতো, আমি ভাবলাম যে বাবা বেঁচে থাকাকালীন যা যা প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, যে যে মানুষকে সম্মাননা দেওয়ার কথা ছিল, যে যে মানুষকে রামমোহন রাধারানীর পুরস্কার প্রদান, আমাদের হয় কি 1 বছরের ঘোষণা হয়, তার পরের বছর আমরা প্রদান করি। তো আগের বছরে যাদের নাম ঘোষণা করা হয়েছিল তাদের পরের বছর দেওয়ার কথা, কিন্তু বাবা নেই। তখন তারাও একটা দুনামনা স্বাভাবিক যে আর হবে কিনা, আর এগোবে কিনা চিন্তা ভাবনা। আমি যখন অনেকে জিজ্ঞেস করেছেন, আমি একটা কথাই বলেছিলাম, যেরকম বর্ণাশ্রম ছিল সেরকমই থাকবে, বাবা যেভাবে কাজ করতো সেভাবেই থাকবে। আমাদের যারা প্রুফ দেখতেন, আমাদের যারা কাজ করতেন, তারা আমাদের যেভাবে কাজ করতেন সেইভাবেই কাজ করতেন, কোনো অসুবিধা নেই। এইবার মানুষও আমার প্রতি ভরসা রেখেছেন, বর্ণাশ্রমের প্রতি ভরসা রেখেছেন, তারা তাদের পাণ্ডুলিপি আমাদের হাতে তুলে দিয়েছেন।
আমরা সেগুলোকে যথাযথভাবে প্রসেস করে বই আকারে মার্কেটে নিয়ে গেছি। ন্যাশনাল লাইব্রেরি বিভিন্ন জায়গায় আমরা সব প্রচার করেছি এবং তাদের হাতেও তুলে দিয়েছি। প্রত্যেকটা অনুষ্ঠান করে 2020 পর থেকে আমাদের 20-21 বোধহয় কোনো অনুষ্ঠান হয়নি, কারণ যেহেতু করোনাও ছিল সেই সময়টা। তারপর থেকে আমাদের 22 সাল থেকে যতদূর সম্ভব আবার অনুষ্ঠান শুরু হয়, সেখানে আমরা পরপর অনুষ্ঠানগুলো করি এবং তাদের প্রত্যেকের সম্মাননা তুলে দিই, প্রত্যেকের বই তাদের দিতে পারি। তো এইভাবে চলছে। অনুপ্রেরণা সব সময়, কারণ যেমন আমি বাবার পাশে সব সময় ছিলাম, বাবাও আমার পাশে সব সময় ছিল। আমার ফ্যামিলি, আমরা খুব ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন। আমরা কোনো কিছু বাড়িতে না জানিয়ে কোনো কাজ করি না, যাতে কি হয় সবাই, আমি কোনো যদি বিপদে পড়ি আমাকে সাপোর্ট করবে কি? যদি বাড়িতে লোক নাই জানে জিনিসটা, তাহলে তো আমাকে সাপোর্ট করতে পারবে না। তো সেইগুলো আমাদের প্রথম থেকেই হয়ে এসেছে। যেটা যে কেউ যে হার্ড অ্যান্ড সোল কোনো রুল করে বেঁধে দিয়ে কোনো শাস্তির ব্যবস্থা করে ওসব কিছু নয়, কিন্তু এটা আমাদের এমনি ভেতর থেকে আসে। তো এইভাবেই এগোচ্ছি, যেরকম ভাবে এগোনোর হয় সেরকম ভাবেই এগোচ্ছি। এরপর দেখা যাক কতদূর এগোতে পারি। মানুষের সঙ্গে দেখা হবে, বর্ণাশ্রম পরিবার আরো বড় হোক, আরো প্রচুর কবি সাহিত্যিক আমাদের সঙ্গে যুক্ত হন, তাদের সঙ্গে দেখা হবে, তাদের বইও প্রকাশ হবে। যেমন আমাদের যেটা আপনি একটু আগে বললেন, খুকুমণির কলমে আবল তাবল, খুব ভালো বই, সুন্দর বই হয়েছে। একটা ছোট ছোট ছড়া টাইপের লেখা, কিন্তু অর্থবহ, খুব সুন্দর কবিতাগুলো হয়েছে। আমাদের দাদাও খুব ভালো লেখেন, দাদার একটা বই আসতে চলেছে কিছুদিনের মধ্যেই, আপনারা দেখতে পাবেন সেটা। ওনার গদ্য গল্পের মধ্যে কবিতা উনি লেখেন, কিন্তু প্রথম বইটা বেরোবে গদ্যের বই, খুব সুন্দর, গল্পগুলো খুব সুন্দরভাবে সাজানো। তবে বিচার আপনারাই করবেন, আপনারাই পড়ে বলবেন যে কেমন লাগলো না লাগলো। দেখুন কেমন লাগে। অনেক ধন্যবাদ। আমি শুভজিৎ দাকে আমার ব্যাপারে বলার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে অ্যাডভোকেট খুকুমণি, ওর যা কবিতা বেরিয়েছে, সত্যি খুকুমণির কলমে আবল তাবল, খুব দারুণ লেখা, এবং আমি শুভকামনা জানাচ্ছি। খুকুমণি কিন্তু আর একটা কথা বলেনি, যা উনি হয়তো ভুলে গেছেন। খুকুমণির আর একটা লেখা আসছে সামনে, পশ্চিমবঙ্গে গবেষণামূলক একটি প্রবন্ধে একটি লেখা আবার আসছে, সেখানে আমারও একটি লেখা আসবে। আমি খুকুমণিকে শুভকামনা জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি শুভজিৎ দাকে আমাদেরকে সেইভাবে পেশা থেকে সাপোর্ট করবার জন্য। আমি ওয়াচিং এ অনেককেই দেখতে পাচ্ছি, সাইদ হোসেন ভাইকে এবং যারা যারা আছেন ওয়াচিং এ, আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন, লাইভটাকে শেয়ার করবেন, যাতে বর্ণাশ্রম ছড়িয়ে যেতে পারে আমাদের বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে। আমি অ্যাকচুয়ালি সিঙ্গার নই, বাট চলে যাওয়া যারা বাবারা আছে তাদের উদ্দেশ্যে একটা ছোট করে একটা গান গাইব। যদি আটকে যাই কিছু মনে করবেন না, ঠিক আছে? কারণ আমি কিন্তু সিঙ্গার নই। আমি অনেকে বলে না যে টয়লেট সিঙ্গার, আমি অনেকটা ওরকম, কিন্তু আমার গাইতে ভালো লাগে। আমি বাড়িতে থাকলে খালি গলায় চেষ্টা করি। গানটা অ্যাকচুয়ালি মাটির গান, আঞ্চলিক ভাষায় কিছুটা। তো আমি জানি না আপনাদের কেমন লাগবে, যদি ভুল হয় মাফ করে দেবেন। হায় রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো হায় কারোরই নাই একটুখানি হুঁশ। হায় রে মানুষ, রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। হায় রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো হায় কারোরই নাই একটুখানি হুঁশ। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, ডালাই আছে সোনার পিনিস যতন করিয়া, চেল চেলাইয়া চলে পিনিস ডুইবা গেলে ঠুস। হায় রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো হায় কারোরই নাই একটুখানি হুঁশ। মাটির দেহ থাকে সোনার মহল গড়িয়া,
জ্বালায় আছে সোনার পিদিম যতন করিয়া, মাটির দেহ থাকে সোনার মহল গড়িয়া, জ্বালায় আছে সোনার পিদিম যতন করিয়া, জল জ্বলায়া জলে পিদিম নিভা গেলে ঠুস, হায় রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস, তবু তো হায় কারোরই নাই একটুখানি হুঁশ, হায় রে মানুষ রঙিন ফানুস, রঙিন ফানুস, হায় রে মানুষ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি গানটা গাওয়ার পরে একটু নার্ভাস ফিল করছি। সবুজিতাকে একটু মাইক্রোফোনটা দিচ্ছি কিছু বলার জন্য। না না, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কেন আপনি বলছেন যে আপনি গান করতে পারেন না? ভালোই গান করেছেন। এটা কার, কোন? এটা একটা বাংলা, এটা একটা বাংলা গানের গান, ফিল্মের গান। আমার অ্যাকচুয়ালি গানটা খুব ভালো লাগে, কারণ হচ্ছে একটু জীবন নিয়ে কথা বলা। মানুষ যখন বেঁচে থাকে তখন সে অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে জীবনটা কি। তো আমরা অনেক সময় অনেক উদ্ধত দেখাই, হ্যাঁ, আমরা জীবনকে নিয়ে মর্মটা বুঝতে পারি না, কিন্তু আমরা কিন্তু যে কোনো সময় চলে যেতে পারি। রাগ, অহংকার, দুঃখ, রাগ, অহংকার, প্রতিহিংসা, এইগুলোতে আমরা বেশি জর্জরিত হয়ে যাই, কিন্তু আলটিমেট তো এই। দেখুন, আমি একটু আগে আহমেদাবাদের সেই প্লেন ক্র্যাশের কথা বলছিলাম। যারা খুব সাড়ম্বরে সেদিন জার্নিটা শুরু করেছিল, তারা কিন্তু বুঝতে পারেনি যে 8 ঘন্টার মধ্যেই তারা চলে যাবেন। ঠিক আছে, তো এটা কিন্তু সেই একটা গানেরই একটা রিফ্লেক্ট বলা যায়। তারপরে এগুলো খুব খারাপ লাগে অ্যাকচুয়ালি, যেমন আমরা আমাদের সবাই চলে যেতে হবে। বাবারা আজকে যারা বেঁচে আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু যারা চলে গেছেন, হ্যাঁ, তাদের মতো কিন্তু একসময় আমাদেরও চলে যেতে হবে। যেমন এরকম একটা গান আছে, 2 লাইন জাস্ট আমি শোনাচ্ছি। একদিন কান্না রোল উঠবে আমার বাড়িতে, সেদিন নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে। একদিন কান্না রোল উঠবে আমার বাড়িতে, সেদিন নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে। একদিন কান্না রোল উঠবে আমার বাড়িতে। লাইনটা এখন আমার হুট করে মনে পড়ছে না, আমি পরে আপনাদেরকে অন্য সময় শোনাবো, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, বাবাদের নিয়ে আমরা আজকের এই বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা থেকে একটি বিশেষ আয়োজন চলছে। তো আমরা বিশ্ব বাবা দিবসে স্পেসিফিক আমরা যে শুধু 15 জুন এই তারিখটাতে বাবাদেরকে শ্রদ্ধা জানাবো তা নয়, বাবাদের প্রতি আমাদের ভালোবাসা, বাবাদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের কৃতজ্ঞতা সব সময় থাকবে, সারা বছর জুড়ে থাকবে, সারা জীবন ধরে থাকবে। আমরা শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের আরেকটি কবিতা এখন একটা শোনাচ্ছি। আপনি একটু শোনাবেন? না, আমি গান করব। ওকে, তাহলে এই কবিতাটা শোনার পরে আপনারা যারা এখানে লাইভে এখন জয়েন করেছেন, যুক্ত হয়েছেন, আমি অনুরোধ করব আপনারা কমেন্ট করবেন। আমরা কমেন্টের অবশ্যই উত্তর দেব এবং লাইভটাকে ছড়িয়ে দিন, কারণ আমরা চাই বর্ণাশ্রম প্রকাশন সংস্থা বিশ্বের প্রতিটি আনাচে কানাচে যাবে। আপনাদের আপনারা এই পরিবারের সদস্য হবেন, যারা যুক্ত হননি তারা যুক্ত হবেন, আমি সেই অনুরোধ করব। এবং বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতায় আপনারা উজ্জ্বল হবেন। শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা একটি ছড়া, কন্যা দোলে। লাল টুকটুক আলতা পায়ে, রুমুঝুম ঝুমমল, গোলাপ রাঙা ঠোঁটের পরে হাসি খল খল খল, কালো কুচকুচ চুলে বাঁধা, সাদা ধপ ধপ ফিতে, গাঢ় নীল নীল চোখ দুটি তার, কি বলে ইঙ্গিতে? পা টলমল কন্যা আমার, 2 হাতে দেয় তালি, মন টলমল কন্যা আমার, যেন পুষ্পের ডালি। এইসব ছড়াগুলো ফাল্গুনী মুখোপাধ্যায়ের ছড়াগুলো পড়লে মনে হয় যেন আরো পড়ি, মানে এরপরে আর কি আছে। প্রতিটা ছড়া, প্রতিটা কবিতার মধ্যে যেন এক একটা প্রাণ জেগে ওঠে। অসাধারণ। আজকে এই বাবা দিবসে
আমি আমার বাবাকে নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আমার বাবা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফিসার ছিলেন। আম, আমি যদিও বা আমি আমার বড় দাদা এবং আমরা দুজনের কেউই গভর্নমেন্ট অফিসার হতে পারিনি, গভর্নমেন্ট সেক্টরে যেতে পারিনি। আমার বাবা কিন্তু খুব অসাধারণ প্রতিভাধর একজন ব্যক্তি। উনি ম্যাথে মানে অঙ্কে খুব ভালো, দারুণ মাথা তার, যেখানে আমি একদমই খুব বাজে অবস্থা। হ্যাঁ, তো আমার দাদার আবার অঙ্কের মাথা খুব ভালো। তো বাবার এই ম্যাথ নিয়ে ওনার অনেক লেখালেখি ছিল। ওনার হয়তো এক সময় চিন্তা ভাবনা ছিল যে পরবর্তীতে কিছু করবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা আর হয়ে ওঠেনি বিভিন্ন কারণে, হয়তো বা ওনার কাছে আদৌ সেগুলো আছে কিনা আমি জানি না। কিন্তু আমার বাবা মেইনলি প্রশাসনিক লেভেলে সরকারি চাকরি করেছেন, কিন্তু উনি কিন্তু অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা শুরু করেছিলেন। অনেকটা শুভজিৎদার মতো অবস্থা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে আজকে উনি সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করছেন এবং অনেক সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। তো আমাদের প্রতিটি যারা এখানে উপস্থিত আছেন, যারা লাইভে যুক্ত আছেন, যারা দেখছেন, তারা সবাই জানেন যে বাবারা আমাদেরকে সবসময় চিন্তা করেন যে বাবারা যেটা ছুঁতে পারেননি জীবনে সফলতার যে জায়গাটা, সেটা যেন তার সন্তানরা ছুঁতে পারেন, সেটা ছেলে হোক মেয়ে হোক, সেইভাবে কিন্তু তারা চেষ্টা করেন। আমার অনুরোধ থাকবে শুভজিৎদাকে একটু বলার জন্য যে আপনাকে নিয়ে আপনার বাবা শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায় কি স্বপ্নটা ছিল এবং সেটা কখনো আপনার সাথে আলোচনা করেছিলেন কিনা, সেটা একটু আমাদের সাথে কথা বলার জন্য। বাবার সবচেয়ে ভালো লাগার জায়গা ছিল গান। বাবা নিজেও যেমন গান গাইতে ভালোবাসতো। দেখলেন না রেডিওতেও ইন্টারভিউতে বলেছিলেন যে যখন অ্যাঙ্কার জিজ্ঞেস করছেন যে আপনার ভালো লাগার জিনিস কি, বাবা বললেন মানে সাহিত্য না অন্য কিছু। সাহিত্য তো আমার কর্মের জায়গা, ঠিক আছে, কিন্তু যদি প্রাণ ভরে গান গাইতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো আমি যখন গান শিখতে শুরু করলাম এবং সব জায়গায় স্টেজ পারফরমেন্স থেকে শুরু করে বিভিন্ন জায়গায় করতে শুরু করলাম, তখন বাবার ভেতর ভেতর খুব আনন্দ হতো। এবং বাবা পরে পরে বলতো যে বাবু যদি গান, আমার ডাক নাম বাবু, বাবা বাবা আমার বাবু বলেই ডাকতেন, বাবু যদি গান না করতো তাহলে সে তার চেয়ে দুঃখের আমার আর কিছু হতো না। তবে ও এটাকে ভালোবেসেছে, করছে, আমার খুব ভালো লাগছে। আর জীবনে যে বলেছি বাবার কোনো স্বপ্ন আমার উপর চাপিয়ে দেওয়া বা এরকম কিছু ছিল না। বাবা বলেছে যেটা ভালো লাগে সেটা করো। বাবা বিশ্বাস করতো সবাই সব রকম কিছু না কিছু করে দাঁড়াবেই জীবনে, স্ট্যান্ড করবে। তাকে জোর করে প্রেসারাইজ করে, যেটা যার রাস্তা নয় তাকে যদি সেই রাস্তায় দেওয়া হয় জোর করে, সে উন্নতি করতে পারবে না। অন্য একটি ছেলে হয়তো করে নেবে, কারণ সেটা তার রাস্তা। তো সেই রঞ্জন দাসের বাণীটাই চলে আসছে আর কি। তো সেই রকম ভাবেই বাবা আমাদের ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছিলেন এবং বলেছিলেন যে যেটা ভালো লাগে কর। কোনো আমাকে বাবার সঙ্গে আলোচনা করতাম এবং আমাকে কোনো কিছুতে কোনোদিনও বাধা দেননি, উল্টে আমার সঙ্গে গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। আমি যদি বলতাম যে বাবা এরকম এরকম একটা বলছে, চল ঘুরে আসি দুজনে মিলে, শুনে আসি ব্যাপারটা, তো অলওয়েজ উৎসাহ দিয়েছেন। আর আমার গান গাওয়াটাকে বাবা খুব পছন্দ করতেন, নিজেও সাপোর্ট করতেন। এবং বিভিন্ন জায়গায় বাবার সঙ্গে আমি প্রোগ্রাম করেছি, কলকাতায় বিভিন্ন, কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় করেছি আমি। তো সেইটা বাবার একটা ভালো লাগার জায়গা ছিল। সত্যি তাই। এই স্বাধীনতাটা আপনি পেয়েছেন বলেই আজকে আমরা আপনাকে পেয়েছি এত প্রতিভা নিয়ে। শুভজিৎদা শুধু ভালো গান গান তা নয়, উনি যে একসময় কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার পর যে জবটা করতেন সেখানে হয়তো অনেক সফলতার সাথে এগিয়ে চলেছিলেন, বাট বাবার অনুপ্রেরণায় সাহিত্য চর্চাও কিন্তু উনি কম করেন না, কারণ ওনার লেখা অনেক বই আছে। পরলোক তত্ত্ব, এবারে আমি একটা বই ওনার পেয়েছি, আমাকে উৎসর্গ আমাকে দিয়েছিলেন পড়ার জন্য, এবং চমৎকার চমৎকার সেখানে অনেক গল্প আছে। অনেক ধন্যবাদ। এর মধ্যে আমরা কিছু কমেন্ট পেয়েছি। সুনিতা মিত্র উনি লিখেছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠানে আপনাদের সকলকে দেখে, অভিনন্দন রইল শুভজিৎ, ভালো থেকো। সুনিতা মিত্র, অনেক ধন্যবাদ, আপনার মেসেজ আমি পৌঁছে দিচ্ছি। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, মেনলি আজকে আমরা এই লাইভ অনুষ্ঠানটি করছি বাবা দিবস উপলক্ষে,
এবং বাবাদের নিয়ে আপনাদের যদি কোনো কথা থেকে থাকে, কোনো শুভেচ্ছা বার্তা থেকে থাকে, আপনারা কমেন্টে জানাতে পারেন, অবশ্যই আমরা সেগুলো জানিয়ে দেবো। টিঙ্কু দাস লিখেছেন, সুন্দর অনুষ্ঠান চলছে। সাইদ ভাই, সাইদ হোসেন, উনি ওয়াচিং এ আছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমি এখানে অঠাতুর রহমানকেও দেখছি ওয়াচিং এ, আর ফারদিন ওয়াচিং এ আছে, টিঙ্কু দাস ওয়াচিং, খোকাবাবু ওয়াচিং, আপনারা, এবং অ্যাডভোকেট খুকুমনি পরিবারের অন্যতম সদস্য, উনিও ওয়াচিং এ আছে। আমরা প্রত্যেককে অনুরোধ করব, আপনারা এই লাইভটিকে ছড়িয়ে দিন। বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা, আমরা চাই আমাদের এই প্রকাশনা সংস্থার সাথে সবাই যেন যুক্ত হয় এবং সবাই যেন এই পরিবারের একজন গর্বিত সদস্য হিসেবে নিজেকে পরিচিতি দিতে পারে। খুব ভালো উদ্যোগ লিখেছেন দীপঙ্কর সরকার, অনেক ধন্যবাদ। দীপঙ্কর সরকার লিখেছেন, খুব ভালো উদ্যোগ, ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই লাইভটাকে ছড়িয়ে দেবেন। আজকে বিশ্ব বাবা দিবস উপলক্ষে আপনার কারো যদি কোনো কিছু বলার থাকে, কোনো শুভেচ্ছা বার্তা দেওয়ার থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অবশ্যই বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা থেকে আপনাদেরকে জানাবো। আর সেই সাথে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, নিয়মিত ভিত্তিতে বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা থেকে আমরা এই লাইভ অনুষ্ঠানটি চালাবো। পাশাপাশি প্রতিভার সন্ধানে অনুষ্ঠান একটি আমাদের রেগুলার শুটিং চলছে, এটা লাইভ হয় না, বাট এটা রেকর্ডিং হয় এবং পরবর্তীতে ইউটিউব চ্যানেলে এটা প্রকাশিত হয়। বর্ণাশ্রম সংস্থার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে এটি প্রকাশিত হবে, পাবলিশড হবে। আপনারা অবশ্যই সেটা দেখবেন। বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার যে অনুষ্ঠানগুলো হয়, গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান, সেগুলো আপনারা দেখবেন। আমি কমেন্টে যাব, আপনারা কমেন্ট করুন। বাবাদের নিয়ে যদি কোনো শুভেচ্ছা বার্তা থাকে, সেই থাকে সহজিৎ তাকে অনুরোধ করবো আরেকটি গান শোনানোর জন্য। আচ্ছা, এর মধ্যে আমি একটা কথা বলি। সুনিতা মিত্র যিনি কমেন্ট করেছেন, ওনার সম্পর্কে দুটো কথা আমার বলার আছে। সেটা হলো, আমার ছোটবেলার যিনি প্রথম, মানে মা বাবার পরে প্রথম যিনি আমার হাতে খড়ি থেকে শুরু করে পড়ানো শুরু করেছিলেন, মা বাবারা যখন হাতে খড়ি অ ক খ শুরু করার পর যখন বাইরের কোন রকম দিদিমণির আন্ডারে আমাকে দেওয়া হয়েছিল, সেই দিদিমণি ছিলেন রেশমি মাসি। আমি তাকে মাসি বলে ডাকতাম, আজও ডাকি। এবং উনিও আমাকে প্রচন্ড স্নেহ করেন, খুব ভালোবাসেন। যখনই দেখা হয় তখনই, আর ওনার ভাতৃবধূ হচ্ছেন এই সুনিতা মিত্র। তো ওনারা আমাকে অনেক ছোট থেকে দেখেছেন, আমাদের ফ্যামিলিকে দেখেছেন, এবং ওনারা খুবই আমাদের ভালোবাসেন, স্নেহ করেন। তা রেশমি মাসির বোধহয় ফেসবুক লাইভ উনি পারেন না দেখতে, তাই জন্য ওনার ভাতৃবধূ দেখছেন। তো ওনার থ্রু দিয়ে আমি পৌঁছে দিচ্ছি, তুমি ওনাকে একটু দেখিও, মাসিকে একটু দেখিও। ঠিক আছে, আমি পরের গানে যাচ্ছি। এটি একটি আধুনিক গান, বাবার লেখা, বাবারই সুর, আধুনিক গান। নদী দেখেছি আমি, সাগর দেখিনি, সৃষ্টি ভরা দৃষ্টি ছিল, জানতে পারিনি। নদী দেখেছি আমি, সাগর দেখিনি, সৃষ্টি ভরা দৃষ্টি ছিল, জানতে পারিনি। নদী আমার চলার গতি, সামনে এগিয়ে যাওয়া। নদী ভালোবাসি বলে তোমায় কাছে পাওয়া, সেই পাওয়াতেই ভেসেছি আজ, জানতে পারিনি। নদী দেখেছি আমি, সাগর দেখিনি। জীবন মানে সামনে চলা,
কেবল চলার নিশা, সাগর পানি নদীর চলা মোহনাতে মেশা। নদী আমার জীবন তরি, সামনে কেবল বাওয়া। আশার পানে লাগলো বুঝি মন্দ মধুর হাওয়া, সেই হাওয়াতেই ভেসেছি আজ, সেই হাওয়াতেই ভেসেছি আজ, বুঝতে পারিনি। নদী দেখেছি আমি, সাগর দেখিনি। সৃষ্টি ভরা দৃষ্টি ছিল, জানতে পারিনি। নদী দেখেছি আমি, সাগর দেখিনি। আশা করছি শুভজিৎদার এই গান আপনাদের অনেক ভালো লেগেছে। অসাধারণ কণ্ঠ। আমরা লাইভটা একদম শেষে চলে এসেছি, আমরা কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ করব। আমি শেষ করার আগে সেই ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা একটি কবিতা আবৃত্তি করে নিচ্ছি। সেটি হচ্ছে অ্যাকচুয়ালি পরিবার ভিত্তিক, একটি পরিবার নিয়ে। বাবারা হচ্ছেন যে কোনো পরিবারের একটি বটছায়া। তার এই ছায়ার তলে পুরো পরিবারের মা ভাই বোনেরা সবাই আমরা কিন্তু আশ্রয় নিয়ে থাকি। সেখানে অনেক খুনসুটি হয়, সেখানে অনেক দুষ্টুমি হয়, রাগারাগি হয়, মান অভিমান হয়, সব মিলিয়েই আমরা বাবার আশ্রয় থাকি। অনেক জীবন ভিত্তিক একটি আমি বলবো কবিতা। এটা লিখেছেন ফাল্গুনী মুখোপাধ্যায়। খুনসুটিয়ার চিমটি কাটা, ছিল হাজার বায়না, তবু বলি আয়না রে ভাই, আমার কোলে আয়না। মিষ্টি হেসে দুষ্টু যে ভাই করতো ছোটছুটি, ভাই বোনেতে আমরা দুজন খুশির লুটোপুটি। এখন আমি পাকা চুলের, ভাই হয়েছে বড়, হঠাৎ দেখা ভাই বোনেতে, তাই তো স্মৃতি জড়ো। এখন তো আর তেমন করে ভাই বোনেদের দেখা পাই না কো হায়, সংসারেতে সবাই একা একা। মায়ের শাসন চোখের পাতায়, তর্জনীটা তুলে আমরা দুজন শান্ত তখন, যেতাম খেলা ভুলে। মায়ের আঁচল একটা চুমু ভুলিয়ে দিত ব্যথা, ভাবছি কেন এসব এখন আমার অতীত কথা। একলা ভাইয়ের বড় হওয়া, একলা বোনের দিন, সেই সুরে তাই বাজে না আর ভালোবাসার বিন। আঙুল সবার কিবোর্ডেতে অলস দুপুর কাটায়, হাই হ্যালো আর শুকনো হাসি জীবন ঘড়ির কাটায়। অসাধারণ, সত্যি তাই, একদম জীবন ভিত্তিক আমাদের জীবনটা। আর সেই ছকে বাঁধা যেন একটা ডিজিটাল একটা রিমোটে চলে গেছে। আমরা ঘরের মধ্যে থাকি, একে অপরের সাথে কথা খুব কম বলি, সবাই যেন মোবাইল নিয়ে বসে থাকি। আচ্ছা, এই ব্যাপারে শুভজিৎ একটু কিছু বলবেন। এই কবিতাটা যখন লেখা হয়েছিল, ওটা কোনো একটা বছরের ভাইফোঁটার দিনে। বাবা গেছে বাজারে, বাবার বাজার করে ফিরছে, বোধহয় অটোতে ফিরেছিল সেদিনকে। এসে বললো, জানিস বাবু, একটা জিনিস খুব ভালো লাগলো। কি বলে? একটা প্রায় ধরে এখন 90 অ্যাবাভ ভাই আর বোনও প্রায় 86 হবে। মানে দুজনেরই মাথায় পাকা চুল, দুজনেরই দাঁত পড়ে গেছে, কুচকে যাওয়া চামড়া, অথচ দুজনে মিলে গল্প ঠাট্টা আড্ডা করতে করতে মানে অটো করে ফিরছে। আর সেই অটোতে বাবাও ছিল। বাবা বললো, কি অসাধারণ লাগলো আমার, কি অকৃত্রিম। মানে এখনকার ভাই বোনেরা তো সামনাসামনি থাকলেও অনেক সময় ওইভাবে কথা বলে না, আবদার করতে পারে না। ওরা যে ছেলে মানুষের মতো ব্যবহার করছে দুজনে। এদের নিয়ে আমি একটা কিছু লিখবো। তো সেদিনকে বিকালে বাবা এটা লিখে আমাদের বললেন, দেখো তো, মাকে আর আমাকে বললো, দেখো তো এটা কেমন হয়েছে, বলে এই কবিতাটা লিখেছিল। তো এটাই বাবা দেখতে ভালো লাগতো, যে অকৃত্রিম ভালোবাসা মানুষের সাথে। মানে ওই হাই হ্যালো হোয়াটসঅ্যাপে গুড মর্নিং মানেই খুব যে আমি আন্তরিক তা নয়, কিন্তু
সামনাসামনি। আমি এই জন্য অনেককে বলি, যারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে চান, আমি বলি বেশিরভাগ হোয়াটসঅ্যাপ যদি করেন কোনো দরকারে ঠিক আছে, নয়তো ফোন করবেন। দুটো কথা বললে মনের আদান প্রদান হয়, ভালো লাগে, আত্মার সঙ্গে আত্মার যোগাযোগ হয়। টেক্সট লিখে সবসময় এগুলো হয় না। তো বোধহয় বাবার ব্যাপারটা কিছুটা আমার মধ্যে ঢুকে গেছে, সেই জন্যই সেটাই বললাম আর কি, এর ইতিহাসটা। সত্যি অসাধারণ সেই অনুভূতি থেকে এই কবিতাটা আমরা পাঠ করলাম, আমরা দেখলাম। দারুণ একটি কবিতা, আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। আজকে বাবা দিবসে এই সামগ্রিক আলোচনা, সামগ্রিক সঙ্গীত পরিবেশনা, ছড়া, গান, কবিতা সবকিছুর মাঝে পার্সোনালি আমি আমার ফ্যামিলিকে খুব মিস করছি। কারণ আমার মা নেই, আমার মা মারা গেছেন 2019-এ, কিন্তু আমার বাবা আছেন। আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার দীর্ঘায়ুর জন্য। সেই সাথে আমি আমার বাবা মোহাম্মদ ফজলুর রহমানকে মিস করছি। আমি মিস করছি আমার দাদা মোহাম্মদ মাহমুদুর রহমান লিটনকে। আমি মিস করছি আমার দিদি ফৌজি ইয়াসমিন লুনাকে। আমি মিস করছি আমার ছোট বোন ফারজানা ইয়াসমিন লিনাকে। সেই সাথে আমি অ্যাকচুয়ালি আজকে খুব ভালো লাগছে যে শুভজিৎদার মতো একজন ভাইকে আমি পাশে পেয়েছি। হ্যাঁ, আমাদের হয়তো মাথার উপরে এখন বাবারা নেই, কিন্তু আমরা দুজনের সাথে এবং সেই সাথে এই লাইভে আপনাদের সাথে আজকের অনুভূতিগুলো শেয়ার করে খুবই নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। মানে আমরা কিন্তু নিজেদেরকে অসহায় ফিল করছি না। আমরা সবাই সবার পাশে থাকবো এইভাবে। আপনারাও সবাই ভালো থাকবেন। আমরা হয়তো লাইভটা এখন শেষ করছি, যাবার আগে শুভজিৎ দা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আজকে আমরা আমাদের মতো করে অনাড়ম্বর ভাবে পিতৃ দিবস পালন করার চেষ্টা করলাম। তবে পিতৃ দিবস, মাতৃ দিবস যাই বলুন না কেন, সারা বছর সেটা আমাদের করা উচিত এবং মা বাবাকে সবসময় শ্রদ্ধা সম্মান করেই চলা উচিত। এবং এই কোনো একটা বিশেষ দিনে কোনো একটা কিছু উদযাপন আর বাকি দিনগুলো পরোয়া না করা, এটা ঠিক নয়। আমরা জানি, আপনারা যারা সাহিত্যের সঙ্গে জড়িত, যারা সুস্থ চেতনা মননের সঙ্গে যুক্ত, তারা সবাই এটা পালন করেন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আর 1910 সাল থেকে যে পিতৃ দিবসের সূচনা হয়েছিল সেটা আজও চলে আসছে, সেটা সবাই মিলে আমরা পালন করে চলেছি এখনো পর্যন্ত। আর আপনারাও আপনাদের পরিবারকে ভালো রাখুন, সবাইকে শ্রদ্ধা করুন, যত্ন করুন। নমস্কার। ধন্যবাদ শ্রী শুভজিৎ মুখোপাধ্যায় আপনাকে। আপনি অনেকক্ষণ সবাইকে সময় দিয়েছেন। সেই সাথে আপনারা যারা লাইভে আছেন এবং দেখছেন এবং পরবর্তীতে এই লাইভটি আবার আপনারা দেখবেন, সবাইকে আজকের এই বাবা দিবসের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। সেই সাথে যেসব বাবারা আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি, সুস্থতা কামনা করছি। যেসব বাবারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। এই বলে বর্ণাশ্রম পরিবার পক্ষ থেকে আমি মুস্তাফিজ আজিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী কোনো একটি অনুষ্ঠানে। ধন্যবাদ।